ডায়েরির পাতা থেকে। মায়ের উত্তেজিত গলা শুনলাম, তুমি নিজের মেয়ের সাথে এটা কোনোভাবেই করতে পারো না। আমি হতে দেব না এটা, কিছুতেই না। কি বললা তুমি? নিজের মেয়ে? ও তোমার মেয়ে, আমার না। এই কথা ভুলে গেছ? এত তাড়াতাড়ি ভুলে গেলা? বাবার মুখে চিৎকার করে এই কথাগুলো শোনার পর আমার পা থমকে গেল, সেই সাথে থমকে গেল আমার পুরো পৃথিবী। এসব কিছুই সত্য নয়, হতে পারে না। মনকে প্রবোধ দিচ্ছিলাম, কিন্তু পরের কথা শোনার পরে আমি বুঝতে পারি এর সব সত্যি। আমার সারা জীবন ভুল, মস্তবর এক ভুল। এই কথা আজ এত বছর পরে তোমার মনে হলো? লোভে অন্ধ হয়ে গেছো তুমি। ঠিক বেঠিক তোমার চোখে পড়ছে না। খবরদার, একদম লোভী বলবা না। আর তুমি এমনভাবে কথা বলতেছ, মনে হইতেছে ওরে নদীর জলে ভাসায় দিতেছি। জাকির মতো একটা জানোয়ারের সাথে বিয়ে দিতে চাইতেছ, এইটা কত ভয়ঙ্কর হবে তুমি ভেবে দেখছ? ওরে বিয়ে দিতে চাইতাছি আমি, বেইচা দিতে চাই নাই যে এরকম বড় বড় কথা বলতেছ তুমি। এতদিন ওরে এত যত্ন করে বড় করছি, একবারে নিজের মেয়ের মতো। এখন ওর উচিত ন্যায়ের বিনিময়ে আমার জন্য কিছু করা। এত বড় একটা সুযোগ হাতছাড়া করমু কি জন্যে? রাগে অন্ধ হলে নাকি ভেতরের রূপটা সামনে এসে পড়ে, এখানেও তাই হয়েছে। চিরাচরিত ধীরস্থির বাচনভঙ্গি থেকে বেরিয়ে হকারদের মতো স্বরে কথা বলছিলেন তখন। জীবনে যাকে সবথেকে বেশি ভরসা করেছি, তার মুখে এত নোংরা কথা কিছুতেই সহ্য হচ্ছিল না। সব তালগোল পাকিয়ে আসতে লাগল, কিছু একটা দলা পাকিয়ে যেন গলায় আটকে রইল। যার কাছ থেকে সারা জীবন আদর্শের বাণী শুনে এসেছি তার মুখে এসব কিভাবে আসে ভেবে পেলাম না। মুখোশ বুঝি এত সময় পড়ে থাকা যায়, শ্বাস আটকে যায় না। ছি, তুমি সত্যিই একটা লোভী। তুমি আমাকে কথা দিছিলা, আমার মেয়েরে আগলে রাখার ওয়াদা করছিলা। আরও বড় ক্ষমতা পাওয়ার আশায় নোংরা কথা বলতেও তোমার মুখে আটকায় নাই। বিনিময় চাইতেছ? ছি, একটা জানোয়ারের সাথে। মায়ের মুখের কথা কেড়ে উনি বললেন, জানোয়ার জানোয়ার করতেছ কেন? টাকা পয়সা ক্ষমতা কোনোটার কমতি আছে ওর? পুরুষ মানুষের এরকম একটু আধটু দোষ থাকেই, এইটা এমন বড় কোনো বিষয় না। গা রিরি করতে লাগল, আর কে কি বলল সেটা আমার কানে আসছিল না। এত বড় ধাক্কায় আমি তখন পুরো টালমাটাল অবস্থায়। শ্লথ হয়ে যাওয়া পা দুটোকে অনেক কষ্টে পোষ মানিয়ে আমার রুমে এসে দরজার ছিটকিনি আটকে বিছানায় উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজেছিলাম। চোখের পানিতে বালিশ ভিজে একাকার। এভাবে কতক্ষণ ছিলাম মনে নেই এখন আর। নিজের মধ্যে ছিলাম না তখন। কিছুতেই নিজেকে ধাতস্থ করতে পারছিলাম না। কতক্ষণ সময় কেটে গেছে জানি না। দরজায় কড়া নাড়ার শব্দে মুখ তুললাম, মা ডাকছিল। চোখ মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক করে দরজা খুললাম। মায়ের চোখে পানি নেই কিন্তু তার চিহ্ন বিদ্যমান। চোখ অদ্ভুতভাবে ফুলে আছে, কেঁদেছে তা বোঝা যাচ্ছিল। মা ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল, আমার হাত ধরে এনে বিছানায় বসালো, নিজেও বসল। এভাবেই দুজন বসে থাকলাম কিছুক্ষণ, কারো মুখে কোনো কথা নেই। আমার অনুভূতিরা বিকল হয়ে গেছে যেন। কতক্ষণ পরে জানি না মা আচমকা আমাকে জড়িয়ে ধরল। আমিও যেন অকুলে কুল পেলাম। আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরলাম। মায়ের থেকে বাবার সাথেই আমার বন্ধুত্ব যেন বেশি গাঢ় ছিল। ওই নোংরা লোকটাকে আর কখনো বাবা বলবো না, মনে মনে ঠিক করলাম। হঠাৎ করেই মাথায় এলো ওরা বলছিল আমি মায়ের মেয়ে, বাবা নিশ্চয়ই কেউ একজন আছে, কে সে? কেন সবকিছু এভাবে উল্টেপাল্টে গেছে? ঠিক করলাম মাকে জিজ্ঞেস করব। এখন তো আগল খুলেই গেছে, লুকোচুরি করে তো আর কোনো লাভ নেই।
তাছাড়া উত্তর জানার অধিকার অবশ্যই আমার আছে। মাথা তোলে মাকে বললাম, মা, আমাকে বলবে সবটা? কেন এমন হলো? তোমার সাথে কি হয়েছিল? কথা বেরোতে চাইছিল না গলা দিয়ে, তবুও ভাঙ্গা গলায় প্রশ্ন করলাম। উত্তর না পেয়ে আবার বললাম, এখন আর আমাকে অন্ধকারে রেখো না, মা। দোহাই লাগে তোমার, আমি আর এসব নিতে পারছি না। তোমাদের লুকোচুরি খেলা তো সারা জীবনই দেখলাম, আর দেখতে চাই না। আমাকে মেরে ফেললে না কেন? মা চোখ বন্ধ করল শক্ত করে, চোখ থেকে জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। চোখ বন্ধ করেই রইল ক্ষণকাল, এরপর খুব অদ্ভুতভাবে আমার দিকে তাকাল। সেই দৃষ্টিটা ঠিক স্বাভাবিক ছিল না, কেমন অপ্রকৃতস্থ দৃষ্টি। তোকে মেরে ফেলব, তোকে বাঁচাতেই তো আমার সারা জীবনের সংগ্রাম, তোকেই মেরে ফেললে আমার আর কি অবলম্বন রইল বল? বল, বল। অপ্রকৃতিস্থের মতো আমার কাঁধ ধরে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বলেছিল। আমি কিছুটা ভয় পেলাম। মাকে সবসময় অন্তরালের মানুষ মনে হয়েছে, চুপচাপ, নিভৃতচারী। চারপাশে একটা কিসের দেয়াল যেন। ব্যক্তিত্বের তীক্ষ্ণ ছটা ছিল তাতে। খুব কাছের আবার কখনো খুব দূরের মনে হতো। তাই হয়তো বাবা বলে যাকে জেনেছিলাম উনার সাথেই বন্ধুত্ব বেশি ছিল। এভাবে কখনো দেখেনি তাকে। তোর সব উত্তর চাই তো? বেশ, তাই হবে। সব বলবো আজ, কিচ্ছু লুকাবো না। সহসা শুরু করতে পারল না কথা। অনেকক্ষণ নীরবতা, মায়ের বড় বড় নিঃশ্বাসের শব্দ তখন ঘরের একমাত্র শব্দ। রাত তখন কত হয়েছে সে খেয়ালও তখন ছিল না। আচমকাই বলা শুরু করল, অনেক বছর আগে একটা গ্রামে একটা মেয়ে ছিল, বাবার রাজকন্যা। মফস্বলের ধনী বাবার 4 ছেলের পরে একমাত্র মেয়ে। সবার আদরের, স্নেহ ভালোবাসার কমতি তো ছিলই না, বরং এত বেশি ছিল যে মেয়েটা নিজেকে রাজকন্যাই ভাবত। আদুরে ছোট্ট রাজকন্যা ধীরে ধীরে বড় হতে লাগল। বয়স বাড়ার সাথে সাথে প্রচণ্ড অভিমানী হয়ে উঠতে লাগল। আবেগে টইটম্বুর। আবেগ, আবেগ শব্দটাতে যেন একটু বেশিই জোর দিল। মুখে ফুটল অদ্ভুত হাসি। কি যে বিষণ্ণ সে হাসি। এরপর একে একে বলে চলল এক দুঃখী রাজকন্যার উপাখ্যান। এর একটা শব্দও আমি কখনো ভুলব না। মায়ের সেই কথাগুলো মায়ের জবানিতেই তুলে ধরছি আমি। দেখতে দেখতে কখন বড় হয়ে গেলাম টেরই পেলাম না। মেট্রিক শেষ করে এলাকারই এক মহিলা কলেজে ভর্তি হলাম। কলেজ শুরু হবার 2 মাসের মাথায় খেয়াল করলাম একটা ছেলে মোড়ের রাস্তায় দাঁড়িয়ে থাকে। আমার বাড়িতে ফিরতে হলে সেই মোড় হয়েই ফিরতে হতো। একদিন 2 দিন এইভাবে পুরো 1 সপ্তাহ দেখলাম, বুঝলাম কাকতালীয় নয়, ইচ্ছাকৃত। আমার সাথে আরও 2 জন বান্ধবী থাকত, আমি ভাবলাম হয়তো ওদের কারো জন্য। কিন্তু কিছুদিনের ব্যবধানে দুজনেরই বিয়ে হয়ে যাওয়ায় ওরা আর আসলো না। পড়াশোনা শিখেই তুলে সংসার ধর্মে মন দিল। আমি তখন সে পথের একলা পথিক। তখনও সে ছেলেকে দেখলাম কিছুটা দূরত্ব রেখে হাঁটতে। বেশি দূর অবশ্য আসত না, কিছুটা এসে ফিরে যেত। একদিন সাহসে ভর করে চোখ তুলে চাইলাম ছেলেটার মুখের দিকে, আমি তাকাতেই চোখ সরিয়ে নিয়েছিল সে। আমি অবাক চোখে তাকিয়েই রইলাম কয়েক পলক। একটা কথাই যেন তখন মাথায় ঘুরছিল, এত সুন্দর কোনো ছেলে হয়? মনকে সজোরে চপেটাঘাত করে দৃষ্টি সংযত করলাম। পরনে মলিন একটা শার্ট, তবুও মনে হচ্ছিল যেন রাজপুত্র। এই ছেলে কিছুতেই আমার প্রেমে পড়তে পারে না। এরকম রূপবান রাজপুত্র কিছুতেই কালো রাজকন্যায় মন হারায় না। কত সুন্দরী মেয়ে চারপাশে, সেসব ছেড়ে আমার মতো কালো পেতনির প্রেমে কেন কেউ পড়বে? মানুষ এত বোকা নিশ্চয়ই নয়।
আমি উল্টো বোকামি করেছি এসব ভেবে যে এই ছেলে আমাকে ভালোবাসে। ভীষণ রকম বোকামো। কালো মেয়েদের কখনো প্রেমে পড়তে নেই, এসব ভেবেই দ্রুত পা চালালাম। কিন্তু মনটা ভীষণ খারাপ হল। জীবনে প্রথমবার নিজের গাত্রবর্ণ কালো বলে প্রচণ্ড আফসোস হল। অভিমান জমল খুব, কার উপরে জানি না। শুধু জানি বুক চিরে কিছু একটা গলায় আসতে লাগল। কান্নার জল গড়িয়ে পড়তে লাগল চোখ বেয়ে। এত কান্না কেন পায়, পৃথিবী ভাসানো কান্না। সেই রাতে আর ঘুম হল না, এপাশ ওপাশ করে রাত শেষ হল। পরের দিন আবারও তাকে দেখলাম। সরাসরি তাকানোর সাহস হল না, আর চোখেই তাকালাম। দুজনের আর চোখের দৃষ্টি এক হতো মাঝে মধ্যেই, কি এক অপরিসীম লজ্জায় দুজনেই চোখ ফিরিয়ে নিতাম। এভাবেই চলতে লাগল সব। ছেলেটা কখনো সামনে আসার সাহস করে উঠতে পারে না, আমিও দ্বিধা আর সংকোচ কাটিয়ে এগিয়ে যেতে পারিনি কখনোই। 3 মাস হয়ে গেছে আমাদের এই চোখাচোখি প্রেমের। তবে আমি যে ওর প্রেমে পড়েছিলাম ততদিনে, এটা আমার কাছে স্পষ্ট হলো তখনই, যখন একদিন হঠাৎ দেখলাম সে নেই। আমি তখন তাতে এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে সেদিনের ওর না থাকাটা আমাকে পোড়াতে লাগল ভীষণভাবে। এরপর আমার দিন কাটতে লাগল প্রতীক্ষায়। একে একে দিন যায়, কিন্তু তার দেখা নেই। এমনিতেই আমি কালো, কয়েকদিনের ঘুম না হওয়া রাত যেন সেটার ফায়দা তুলল ভীষণভাবে। মায়া জিনিসটা ভারী অদ্ভুত, ভীষণ বিচিত্র। শুধু চোখে চোখেই এত মায়া জন্মাতে পারে সে আমি তখনই প্রথম জেনেছিলাম। প্রতীক্ষা বাড়ছিল আর বিশ্বাস হারাচ্ছিলাম। আগের কথাটাই আবার মনে হচ্ছিল, কালো মেয়েদের ভালোবাসতে নেই। ভালোবাসার পৃথিবীটাতে শুধুই সৌন্দর্যের একচ্ছত্র অধিকার। আমি কি সেই অধিকারে ভাগ বসানোর? এত স্পর্ধা দেখানো আমাকে একেবারেই সাজে না, কোনোভাবেই না। 16। ফোনের রিংটোন কানে যেতেই ডায়েরির পাতা থেকে মুখ তুলল অন্বেষা। স্ক্রিনে মায়ের নাম্বার দেখতেই মন খারাপ হল ওর। বাবার সাথে মায়ের ছাড়াছাড়ি হবার সময় ওকে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু ছোট্ট অন্বেষা বাবাকে আঁকড়ে ধরেছিল। সেই থেকে মায়ের সাথে দূরত্ব দিনে দিনে তা বেড়ে চলছে কেবল। কেন যেন কোনোদিন মায়ের সাথে সহজ হতে পারেনি ও। কলটা রিসিভ করে ফোনটা কানে ঠেকাতেই শুনল, কতক্ষণ থেকে ফোন করছি, তোমার কোনো সাড়াই পাচ্ছিলাম না। ফোন ধরছিলে না কেন? অন্যান্য সময় অন্বেষা নিজেই একটু সময় নেয়, কিন্তু আজের আগেও ফোন বেজেছে বুঝতে পারেনি। অতসীর ডায়েরিতে এতটা মগ্ন হয়ে গিয়েছিল যে আশেপাশের কোনো কিছু খেয়ালই ছিল না। কাজ করছিলাম। আপনি কিছু বলবেন? তোমার কি হাতিঘোড়া কাজ আমি জানি। আপনি বলাটা আজও ছাড়তে পারলে না, অথচ তোমার বাবার সাথে তোমার যত আহ্লাদ। প্রশ্ন নয়, অনেকটা স্বগতোক্তির মতো শোনালো কথাটা। আপনিও তো আমাকে তুমি বলেন, হৃদি আর রোমেলকে নিশ্চয়ই তুমি বলেন না? হৃদি আর রোমেল ওর মায়ের দ্বিতীয় পক্ষের সন্তান। মা হয়তো বুঝতে পারলেন কথাবার্তা খারাপের দিকে যাচ্ছে, তাই সরাসরি প্রসঙ্গে ফিরলেন। তোমাকে অনেকদিন দেখি না, একদিন আসো না বাসায়। আপনার বাসায় আমি যাব না, এটা তো জানেনই। আমি জানি, বাসায় না আসলে বাইরে কোথাও। তোমাকে অনেকদিন কাছ থেকে দেখি না, তাই ভাবলাম একটা ফ্যামিলি ট্যুর যদি প্ল্যান করি। বাকিটা বলার আগেই অন্বেষা বলল, ফ্যামিলি ট্যুর? তা আমাকে কেন বলছেন? আমি তো আপনার ফ্যামিলি নই। ঝাঝালো গলায় বলল অন্বেষা, তুমি আর আমিও তো ফ্যামিলি, আমরা দুজন তো যেতেই পারি নাকি? গলার কাতরতা কিছুটা হলেও স্পর্শ করল ওকে, তাই কিছুটা নরম স্বরে বলল, ভেবে দেখি, অফিস আছে আমার, কাজের ভীষণ চাপ। চাপটা কমুক, পরে দেখা যাবে।
মা দীর্ঘশ্বাস ফেললেন, বুঝলেন মেয়ে তাকে পাশ কাটিয়ে যেতে চাইছে। এই মেয়েটা ঠিক তার মতোই জেদি হয়েছে। ভালো থেকো, এই বলেই ফোন রাখলেন। জীবনে কি বড় কোনো ভুল করে ফেলেছেন? ফোন রেখে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে অন্বেষা, মন কেমন করা একটা অনুভূতি হচ্ছে। কেন আর 10টা স্বাভাবিক পরিবারের মতো হলো না সব? বাবা, মা আর অন্বেষা। হয়তো ছোট ভাইবোন থাকত সাথে। ছোটবেলায় কতবার মনে হয়েছে সবকিছু ঠিক হয়ে যাবে, ঘুম থেকে উঠে দেখবে সবাই একসাথে আছে। আলাদা হয়ে যাওয়াটা একটা দুঃস্বপ্ন ছাড়া আর কিছু নয়। কিন্তু কিছুই ঠিক হয়নি, সবটাই সত্যি, বাস্তব। সব স্বপ্ন কি আর পূরণ হয়? মা অবশ্য ওকে নিয়ে যেতে চেয়েছিলেন সাথে, কিন্তু চির একাকী বাবাকে ফেলে যেতে চায়নি অন্বেষা। 11টা বেজে গেছে, ওর খেয়ালই ছিল না। উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরোতেই বাবাকে দেখল, পত্রিকার পাতা উল্টাচ্ছিলেন, সামনে টিভিতেও খবর চলছে। সংবাদের ডাবল ডোজ আর কি। এটা বাবার সব সময়ের অভ্যাস। মন খারাপ ভাবটা নিমিষেই কেটে গেল। বাবা ওকে দেখে মৃদু হেসে বললেন, ঘুম কেমন হলো তোর? অসময়ে ঘুমের অভ্যাসটা এবার বাদ দেবার চেষ্টা কর। আমি ঘুমাইনি তো, একটা কাজ করছিলাম। ও, আমি আরও ভাবলাম ঘুমিয়েছিস বোধহয়। তা কি এমন কাজ, যে দুনিয়া ভুলে ডুবেছিলি? হেসে ফেলল অন্বেষা, বলা যাবে না, বাবা। সিক্রেট। একজনকে কথা দিয়েছি, কাউকে বলবো না। বাবার মুখেও দুষ্টু হাসির রেখা, আমাকেও না। তা মানুষটি কে? বিশেষ কেউ? না, তোমাকেও না। বিশেষ কেউ তো অবশ্যই, তবে তুমি যা ভাবছ সেরকম কিছু না। হেসে উত্তর দিল অন্বেষা। আবার মুখ খুলল। তুমি খাওনি নিশ্চয়ই, চল চল। খাবো, পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। কিছুটা থেমে বলল, ভেবেছ ঘুমিয়ে গেছি, খেয়ে নিলেই পারতে। নয়তো ডাকতে আমায়। বাসায় থাকলে তোকে ছাড়া কখনো খেয়েছি, বলতো? তুই না খেয়ে ঘুমালেও এই সময় উঠে খাবি, সে কি আর আমি জানি না নাকি? তাই ডাকাডাকি করিনি। অন্বেষা হেসে বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি কি জান, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা? তুই কি জানিস, তুই পৃথিবীর শ্রেষ্ঠ মেয়ে? দুজনেই হাসল সশব্দে, প্রশান্তির হাসি। 17 পরদিন অফিসে বসেছিল, আপাতত কোনো কাজ নেই। হঠাৎ আনন্দের কথা মনে হল। ঢাকায় ফিরে আর যোগাযোগ করা হয়নি ওর সাথে। ছেলেটা সাহায্য না করলে আবিদ শাহরিয়ারের নাগালি পেত না ও। পেমেন্টও করা হয়নি এখনো। মনে হতেই আনন্দের নম্বর ডায়াল করল। কি রে, হঠাৎ ফোন? তোর তো আর কোনো খোঁজই নাই, ভাবলাম অমাবস্যার চাঁদ হয়ে গেছিস কিনা রাইটারের দেখা পেয়ে। আরে ধুর, মুড নষ্ট করিস না তো। ভালো মুড নিয়ে ফোন দিছি তোরে। তো বল, কি মনে করে ফোন দিলি? তোর টাকাটা দেয়া হয় নাই, তাছাড়া একটা ট্রিটও পাওনা আছে তোর। কই আছিস এখন সেইটা বল। বাহ, ট্রিট দিবি, তাইলে তো ভালোই হয়। আমি আছি তোর অফিসের আশেপাশেই। মানে কি? এইখানে কি করিস? আচ্ছা যাই হোক, এইখানে একটা নতুন কফি শপ হইছে না? উইখানে ওয়েট কর, আমি আসতেছি উইদিন 10 মিনিটস। কল কেটেই বের হলো অন্বেষা। কফি শপের প্রবেশপথে ওর সামনে দিয়ে একটা মেয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। মেয়েটাকে চেনা চেনা মনে হচ্ছিল। ভেতরে ঢুকতেই দেখল আনন্দ বিমর্ষ চেহারা নিয়ে বসে আছে। মেয়েটাকে তা এবার মনে পড়েছে। কি রে, তোর গার্লফ্রেন্ডরে দেখলাম অ্যাটম বোম হয়ে বেরিয়ে গেল। সমস্যা কি? আর সমস্যা?
সাথে এরকম একটা মূর্তিমান আতঙ্ক থাকলে সমস্যার কোনো শেষ থাকে নাকি? ফালতু কথা না বলে কি হইছে সোজাসুজি বল না। আর বলিস না, আজকের দিনে নাকি ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল, সেইটার অ্যানিভার্সারি। আমারে এইখানে ডাকছে, আমি আসতেই হামলা শুরু, জিজ্ঞেস করতেছে আজকে একটা বিশেষ দিন, বলো তো কি? আমি ভুলে গেছি, তাই ঝগড়া টগড়া করে চলে গেল। আমি নাকি ভালোবাসি না, এই সেই হেনস্তান। তা মনে রাখিস নাই কেন? ছোট্ট একটা তারিখ মনে রাখা এত সমস্যা? তাছাড়া বেশিরভাগ মেয়েই ভালোবাসার মানুষের কাছ থেকে স্পেশাল ডেতে স্পেশাল সারপ্রাইজ পেতে পছন্দ করে। এতে তো দোষের কিছু দেখিতেছি না। তোর তো মামা আহামরি কোনো ব্যস্ততাও নাই। তুই তো চিনিস না ওরে, তাই মনে হইতেছে দোষ নাই। বছরের ৩৬৫ দিনই ওর আলাদা আলাদা করে স্পেশাল ডে। স্পেশাল ডে বিশারদ হয়ে গেছে। দেখা হওয়ার দিন, রিলেশনশিপ শুরুর দিন, প্রথম হাত ধরার দিন, আমার সাথে প্রথম শাড়ি পরে কবে দেখা করছে সেই দিন, এমনকি প্রথম ঝগড়ার দিনও আরও কত কি আজব দিন বের করে। কয়টা মনে রাখি বল? আর না মনে থাকলে তো ঝগড়া ফ্রি। এত প্যারা অসহ্য লাগে। বলে যেদিন আমাদের প্রথম ঝগড়া হইছে বছরের ওই দিনে নাকি সারাদিন ঝগড়া করবে। আবার যেই দিন প্রথম শাড়ি পরে আসছিল প্রতি বছর সেই একই দিন নাকি শাড়ি পরবে। চিন্তা করতে পারিস? গোবেচারা মার্কা চেহারা করে আনন্দ কথা শেষ করল। একটানা এতগুলা কথা বলে এখন হাঁপাচ্ছে বেচারা। ও তোরে কত ভালোবাসে বুঝতে পারতেছিস গাধা? এর জন্য তোদের ছোট ছোট ব্যাপারগুলাও ওর কাছে এত গুরুত্বপূর্ণ। তোকে নিয়ে এত কনসার্ন, আর তোর কাছে এগুলো প্যারা। এত ভালোবাসা আর নিতে পারতেছি না দোস্ত। হঠাৎ করে আবিদের মুখটা ভেসে উঠল অন্বেষার চোখে, ভালোবাসা হারানো উদ্ভ্রান্ত এক লোক। চোখে কি যে গাঢ় বিষাদ। অথচ এই গাধা কিনা এত ভালোবাসা পেয়েও পায়ে ঠেলছে। এখন আছে তো, তাই বুঝতেছিস না। হারাই গেলে ঠিকই বুঝবি। মাথামোটা একটা। খেতে খেতে আনন্দ প্রশ্ন করল, তোর ওই রাইটার সাহেব শেষ পর্যন্ত পাত্তা দিল তোরে? আমি কি প্রেম করতে চাইছি নাকি যে পাত্তা দিবে? মুখ বাঁকিয়ে বলল ও। তা কি কাহিনী শোনাইলেন উনি? যার জন্য এত দৌড়ঝাঁপ করলি, ৭ সমুদ্র পাড়ি দিলি? অন্বেষার এই বিষয়ে কথা বলতে ইচ্ছে করছে না। আনন্দের স্বভাবই হচ্ছে মানুষকে রাগিয়ে দিয়ে নিজে মজা উপভোগ করা। তাছাড়া কথা দিয়েছে আবিদকে, আর অন্বেষা কথা রাখতে বদ্ধপরিকর। তাই প্রসঙ্গ পরিবর্তন করে তারা লাগায়ও। আনন্দের সাথে কাজ শেষে বাসায় ফিরে সব গুছিয়ে ১১টার দিকে অতসীর ডায়েরিটা নিয়ে বিছানায় আধশোয়া হয়ে বসল। অতসীর মায়ের কথা পড়ছিল, যেখানে ভালোবাসার মানুষ কয়েকদিনের জন্য লাপাত্তা হয়েছিল, চিহ্নিত পৃষ্ঠা বের করে পড়তে শুরু করল। প্রায় ৩ সপ্তাহ কেটে গেছে, কাউকে যে জিজ্ঞেস করব সে উপায় নেই। মুখের উপর যদি বলে দেয়, এই চেহারা নিয়ে কেন কারো খোঁজ করছি, এত সাহস কোথায় পেলাম? সে আমার একেবারেই সইবে না। ৩ সপ্তাহে আমি পাগল প্রায়, ভালোবাসার প্রগাঢ়তা খুব ভালোমতো বুঝতে পারলাম। এরপরই তার দেখা পেলাম। মনে হচ্ছিল কতদিন পরে দেখলাম তাকে। মনে জমা মেঘের বরফ যেন এক নিমেষে বৃষ্টি হয়ে ঝরতে শুরু করল। সেদিন কলেজ থেকে ফেরার পথে একই জায়গায় ওকে দেখলাম। লজ্জা, ভয়, সংকোচ ভুলে আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম। আশেপাশে কারা আছে, কি ঘটছে কিছুই জানি না, শুধু জানি সে এসেছে। জলজ্যান্ত দাঁড়িয়ে আছে আমার সামনে। কই ছিলেন এতদিন? আসেননি কেন? কি হয়েছিল? অস্থির হয়ে এতগুলো প্রশ্নবাণ একেবারে ছুঁড়েছিলাম। সে মুচকি হেসে ফেলে বলেছিল,
আমার না থাকা তোমায় পুড়িয়েছে, তার মানে আমি না থেকেও ছিলাম তোমার সবটা জুড়ে। তুমিও আমাকে ততটাই অনুভব কর যতটা আমি করি। আমার আর কিছুই চাইবার নেই। ওর গলায় তখন যে কি অদ্ভুত মাদকতা খেলা করছিল, আমি নিজেকে তাতে হারিয়ে ফেলছিলাম বারবার। ওর কথাগুলো যেন আমাকে নতুন করে বাঁচাল, কালো রাজকন্যার জন্য তবে ভালোবাসার অধিকার আছে। সুদর্শন রাখাল বালক তবে কালো রাজকন্যার জন্যও বাঁশিতে সুর তুলে। সেই থেকে আমাদের চোখাচোখি প্রেম পূর্ণতা পেল। ভীষণ সুন্দর কিছু অনুভূতির প্রগাঢ়তায় বোধ হয়ে থাকলাম। ও বলেছিল অসুস্থতার জন্য আসতে পারেনি। তারপর দুজনের ভালোবাসার একটা ছোট্ট পরীক্ষা করেছিল। দুজনেই তাতে লেটার মার্ক নিয়ে পাস। কিন্তু নশ্বর পৃথিবীতে সুন্দর সময় হয়তো বেশিদিন স্থায়ী হয় না। নজর লেগে যায় লোকের। আমাদেরও তাই হল। কিভাবে যেন পুরো এলাকায় জানাজানি হয়ে গেল। বাড়িতে সবার ভীষণ আদরের হলেও রক্ষণশীল পরিবারের কেউই সম্পর্কটা মানল না। তার উপর ছেলের নেই চালচুলো, শুধু আছে কেবল একটা সুন্দর চেহারা। আমার কাছ থেকে সবটা শুনে বাবা সেদিন বলেছিলেন, সুন্দর চেহারায় মন ভুলবে, পেট ভরবে না। ওর বাপ যা রেখে গেছে তা কয়দিনেই ফুরাবে। এই ভবঘুরে ছেলের তো আয় রোজগারের ইচ্ছাই নাই। টোটো কোম্পানির ম্যানেজার সে। যে ছেলে কাজকর্ম ভুলে আহাম্মকের মতো একটা মেয়ের জন্যে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে থাকে তার তো সংসার ধর্মে মন নাই বোঝাই যায়। তোকে কিভাবে সুখে রাখবে? বাবার কথা যে কতটা সত্য তা বুঝেছিলাম অনেক পরে সব হারিয়ে। আমার সহস্র ফোঁটা চোখের জল আর শত অনুরোধ উপরোধ উপেক্ষা করে দুদিনের মধ্যে পাত্র জোগাড় করে ফেললেন। শুরু হলো বিয়ের আয়োজন। কোনোভাবেই বাড়ি থেকে বেরোতে পারছিলাম না। এই বিয়ে আমার কিছুতেই করা সম্ভব নয়। মন পড়ে থাকল মনের জায়গায়। অপেক্ষায় থাকলাম সুযোগের। কাঙ্ক্ষিত সে ক্ষণ ধরা দিল অবশেষে। মায়া জিনিসটা সত্যিই এত অদ্ভুত। বিয়ের আগের রাতে সহসা সুযোগ পেতেই কাজে লাগাতে দেরি করলাম না এক মুহূর্ত। রাতের অন্ধকারে বেরিয়ে পড়লাম মায়ার টানে, চির বোহেমিয়ান এক তরুণের হাত ধরে পাড়ি জমালাম অচেনা গন্তব্যে। সাথে নিয়েছিলাম আমার বিয়ের জন্য আগে থেকেই বানিয়ে রাখা কিছু গয়না। এছাড়া সঙ্গী কেবল বিশ্বাস, ভরসা, মায়া, ভালোবাসা আর এক সমুদ্র আবেগ। সেই আবেগের সমুদ্র জলেই ডুবে মরলাম। ডায়েরির পাতা থেকে। বাড়ি থেকে পালিয়ে অনেক দূরের এক শহরে অচেনা কিছু লোকের উপস্থিতিতে কাজী অফিসে বিয়ে করে ফেললাম শুধু মায়া আর অন্ধ আবেগের টানে। সহস্র বিষ কাটা যেন হৃৎপিণ্ডে অনবরত খুঁচিয়ে মারছিল। ধুমধাম সানাইয়ের সুর বাজল না, হাজার লোকের উপস্থিতি ছিল না, বাবা, মা, ভাই বোন, আত্মীয় পরিজনের দোয়া আশীর্বাদের হাত মাথায় পড়ল না। কোনো এলাহি আয়োজন নেই। বাড়ি থেকে অচেনা সুদূরে অচেনা লোকের সাক্ষীতে শুরু করলাম আমার নতুন জীবন। ওর অবশ্য সেসবের চিন্তা নেই, তিনকুলে কেউ ছিল না ওর। একমাত্র সম্বল ওর বাবার রেখে যাওয়া বসতভিটা বিক্রির কিছু টাকায় মোটামুটি স্বল্প ভাড়ার বাসায় শুরু হলো দুজনের ভালোবাসার সংসার। ভালোবাসার কোনো কমতি অবশ্য তখনও হয়নি। আমার মনে অনেকদিন থেকে জমা হওয়া একটা প্রশ্ন ওকে করেই ফেললাম বিয়ের পর। আমি তো দেখতে একদমই সুন্দর নই। কি এমন দেখেছিলে আমার মধ্যে? ও মুচকি হেসে বলেছিল, গায়ের রঙই কি সব? তোমার সুন্দর চোখ দুটোতে যে 7 সমুদ্র মায়া জমে আছে তা কি জানো? সেই মায়া এড়ানোর সাধ্য আমার ছিল না যে। আমার সেই 7 সমুদ্র জমানো চোখ থেকে টুপটাপ জলের ফোঁটা গড়িয়ে পড়ল, আনন্দের জল। এত সুন্দর করে কেউ কখনো আমাকে বলেনি। হঠাৎ করে জীবনটা ভীষণ সুন্দর মনে হল। জমানো টাকা ফুরিয়ে গেল 3 মাসেই,
আমার নিয়ে আসা গয়না থেকে কিছু বিক্রি করে চলতে লাগলো সংসার। দিন যেতে লাগলো আর আমি খেয়াল করলাম কোনো কাজের চেষ্টা ওর মধ্যে নেই। ভবিষ্যতের কথা ভেবে শঙ্কিত হলাম মনে মনে। সব টাকা ফুরিয়ে গেলে কি করব তা নিয়ে ভাবনায় পড়ে গেলাম। ওকে বলতেই ও হেসে বলল, আরে এত চিন্তা করছো কেন? দেখবে সব ঠিকঠাকই হবে। কিন্তু কিভাবে হবে মাথায় কিছুই আসছে না। অথচ তখন প্রায় 7 মাসের সংসার আমাদের। সম্বল শেষ প্রায়। মফস্বলের মেয়ে আমি, শহরের অলিগলি কিছুই ভালোমতো চিনি না। তবুও কাজের খোঁজ করলাম। বাড়িওয়ালার সহায়তায় দুটো বাচ্চাকে পড়ানো শুরু করলাম। অন্তত শেষ সম্বলটুকুর আয়ু আর একটু যেন দীর্ঘায়িত হয় সেই চেষ্টা। আমার অনবরত কথায় অতিষ্ঠ হই কিনা জানি না, ও বের হয় কাজের সন্ধানে। কিছুদিনের চেষ্টায় একটা কাজ জুটিয়েও ফেলে। খুব বড় কিছু না হলেও দুজনের আয় ভালোই চলবে। বুকে চেপে বসা পাথর নেমে গেল যেন। ভাবলাম, যাক, এবার হয়তো সব ভালোই হবে। কিন্তু স্বস্তি সরে গিয়ে চিন্তা আসতে বেশি সময় নিল না, যখন দেখলাম 2 মাস না যেতেই কাজটা ছেড়ে দিল। কারণ জিজ্ঞেস করতেই বলল, ছেড়েছি, ভালোই করেছি। এসব কাজ কেউ করে নাকি? সকাল থেকে সন্ধ্যা গাধার খাটুনি। ওতে আমার পোষাবে না। আমি বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। ততদিনে জমানো যা ছিল সব শেষ। দুটো টিউশনি দিয়ে কোনোভাবেই সংসার চলে না। বাধ্য হয়ে খুঁজে পেতে আরেকটা টিউশনি জোগাড় করলাম। ওর সরলতা মাখা অত্যন্ত সুন্দর মুখের দিকে তাকিয়ে জোর গলায় কিছু বলতেও পারতাম না। হাজার হোক, ভালোবাসার তো কমতি ছিল না। এভাবেই ভালো আর মন্দে 1 বছর কেটে গেল আমাদের ভালোবাসার সংসারের। এদিকে আমি হঠাৎ অসুস্থতা বোধ করি, ক্রমশ তা বাড়তে থাকে। ডাক্তার দেখানোর পর জানায় নতুন একজন আসতে চলেছে আমাদের সংসারে। একই সাথে খুবই খুশি হলাম, আরেক দিকে ভীষণ দুশ্চিন্তা মাথায় আসন গেড়ে বসল। ওপাশের লোকটা অবশ্য ভীষণ খুশি হল। অনেক রকম ছেলেমানুষি করতে লাগল। একটা কথা স্বীকার করতেই হবে, এই লোকের ভালোবাসার ক্ষমতা অপরিসীম। কিন্তু দায়িত্ব নিতে না জানলে শুধু ভালোবাসা কোনো কাজে আসে না। এই লোকটাকে তা বোঝাতেই পারছিলাম না। দিন চলতে লাগলো তার মতো করেই। আরও কয়েক মাস পরে শারীরিক নানারকম সমস্যা দেখা দিতেই বাধ্য হয়ে টিউশনিগুলো ছাড়তে হলো। সেই সাথে রোজগারের একমাত্র দুয়ার বন্ধ হয়ে গেল। বাসা ভাড়া বাকি পড়ল। বাধ্য হয়ে ওকে তাড়া লাগালাম, কিছু একটা বন্দোবস্ত করতেই হবে। ঝগড়া, মন কষাকষি শুরু হল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও কাজের সন্ধানে নামল সে। 1 মাস অনেক চেষ্টা চরিত্র করে ছাপোষা একটা চাকরি জোগাড় করল। আমি তাতেই খুশি হলাম। আমার জন্য ওর মধ্যে দায়িত্ববোধের জাগরণ ঘটেনি, অনাগত অংশের জন্য নিশ্চয়ই তা ঘটবে। এই ভেবেই আশ্বস্ত হলাম। সে সময় বাড়ির সবাইকে খুব মনে পড়ত। আগে শুনতাম প্রথম সন্তান জন্মের সময় মেয়েদের বাপের বাড়ি থাকাটা একটা অলিখিত নিয়ম। আমার বেলায় সেসব কিছু হলো না। কিভাবে হবে? সব পথ তো আমি নিজের হাতেই বন্ধ করে এসেছি। মাঝে মাঝেই ভীষণ ভেঙে পড়তাম, মনকে প্রবোধ দিতে পারতাম না কোনোভাবেই। তখন সে পাশে থেকে আমাকে সামলে নিত। নিজেকে সে সময় খুব সুখী মনে হতো। ভাবতে লাগলাম, খুব বেশি ভুল হয়তো করিনি। দেখতে দেখতে ফুটফুটে এক পরী যেন এলো আমার কোল জুড়ে। কি যে মিষ্টি দেখতে! আমি সারাদিন চেয়ে চেয়ে দেখতাম। দেখতে আমার মতো হলেও গায়ের রং পেয়েছে বাবার মতো। দেখতে দেখতে মাস 6 পেরিয়ে গেছে, আমার ছোট্ট মেয়েটা এখন ঠিক যেন জীবন্ত পুতুল।
সোনারঙা চেহারার জন্য ওর বাবা ওর নাম রাখল অতসী। সুখের যেন কোনো সীমা নেই, কিন্তু স্থায়ী সুখ হয়তো কপালে লেখা নেই, তাই আবার গেল সব ভেঙে চুরে। তোর যখন 7 মাস বয়স, তখন ওর মাথায় আবার ভূত চাপল। এবারের চাকরিটাও ছেড়ে দিল। মন নাকি আর টানছে না। কিছুদিন থাকলো বাসায় বসে। এদিকে তোর খাবার, ওষুধ দরকার, কিন্তু হাতে টাকা পয়সা নেই। কিভাবে আসবে তারও বন্দোবস্ত নেই। জীবনে প্রথমবার আফসোস হল, কেন এরকম একজন আজন্ম বোহেমিয়ান লোককে বিয়ে করে ঘর ছেড়েছিলাম। সব থেকে বেশি আফসোস হচ্ছিল কেন পড়াশোনা চালিয়ে গেলাম না। তাছাড়া মেট্রিক পাশে তখন ভালো চাকরিও পাওয়া যেত, সেটার চেষ্টা না করে ওর উপরে ভরসা করেছিলাম বলে অনুশোচনা হল। তাহলে হয়তো এই দিন দেখতে হতো না। কিন্তু এসব কিছুই মুখ ফুটে ওকে বললাম না। শুধু কিছু একটা করার তাড়া দিতাম। এই নিয়েই শুরু হয় অশান্তি। বাবার বলা কথাটা তখন মনে পড়ল, সুন্দর চেহারায় শুধু মন ভুলে কিন্তু পেট ভরে না। এর মধ্যে একদিন সে বেরিয়ে গেল রেগে। সন্ধ্যা গড়িয়ে রাত হয়, তার ফেরার নাম নেই। চিন্তায় অস্থির হয়ে তোকে বুকে চেপে বসে থাকি, কিন্তু তার দেখা নেই। রাতের অন্ধকার কেটে আলো ফুটল, উৎকণ্ঠিত আমি ভাবছিলাম সে কোথায় গেল। সকাল হতেই তোকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। অল্প কিছু পরিচিত জায়গা খুঁজে অস্থির হয়ে বাসায় ফিরলাম। ভাবলাম হয়তো ফিরেছে, কিন্তু বাসায় এসে তালা দেখে হতাশ হলাম। নিরুপায় হয়ে বাড়িওয়ালা চাচার সাহায্য চাইলাম। উনিও খুঁজে পেতে ব্যর্থ হলেন। সেদিন তো ফিরলি না, তারপরও ফিরল না। প্রচণ্ড ভেঙে পড়লাম। সন্ধান চালিয়ে যেতে লাগলাম, খারাপ কিছু হলো কিনা ভেবে ভেতরটা কেঁপে উঠছিল বারবার। ঠিক 7 দিনের মাথায় একটা চিঠি পেলাম। প্রেরকের জায়গাটা খালি। আশান্বিত মনে দ্রুত হাত চালিয়ে খামটা খুললাম, এখানে হয়তো ওর কোনো খবর থাকবে। কিন্তু যা দেখলাম তা কখনো দুঃস্বপ্নেও ভাবিনি। কেন করল ও এরকম? মনে হচ্ছিল খুব বাজে একটা স্বপ্ন দেখছি, ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এটা তো স্বপ্ন নয়, একেবারে নিরেট বাস্তব। চিঠিতে কোটেশন আকারে লেখা ছিল, তোমাকে কি ডেকে সম্বোধন করব বুঝতে পারছি না। সেই অধিকার আমি নিজেই শেষ করেছি। তোমার সামনে দাঁড়াবার সাহস আমার নেই, তাই চিঠিই লিখলাম। আমি জানি এটা না লিখলে তুমি হাজার কষ্ট হলেও তা উপেক্ষা করে অপেক্ষায় থাকবে। আমি চির বোহেমিয়ান একজন মানুষ, কিভাবে যেন হঠাৎ করে তোমাতে আটকে গেলাম। আমার মনে হতে লাগলো তোমাকে না পেলে জীবন বৃথা। নাওয়া খাওয়া ভুলে তোমাকে পাওয়ার নেশায় মাতলাম। পেয়েও গেলাম, তুমি সব ছেড়ে ছুড়ে আমার মতো এক ভবঘুরের হাত ধরলে। আর আমি বাধা পড়ে গেলাম সংসারের জাতাকলে। এরপর অতসী এলো, আরও জড়িয়ে গেলাম। কিন্তু আমার স্বাধীনতা খর্ব হতে থাকল। বন্য প্রাণীকে বনেই মানায়, খাঁচায় আবদ্ধ জীবন তার জন্য নয়। আমার মধ্যেও বন্যতা আছে, মুক্ত বাতাসে শ্বাস ফেলে বাঁচতে ইচ্ছে করে খুব। তাই মুক্তির সন্ধানে বেরোলাম। আমি ক্ষমা চাইছি না, জানি তার যোগ্য আমি নই। তবে তোমাকে আমি মন থেকেই চেয়েছিলাম, এখনো খুব করে চাই। কিন্তু বাঁধন যে আমার সহ্য হয় না, তাই তা ছিঁড়ে ফেললাম। তুমি ফিরে যাও, নতুন করে শুরু করো সব। ভালো থেকো। ইতি। আশফাক। এই ওর শেষ চিঠি। আমি তাকে বাঁধতে পারিনি, তোর জন্য ওর কোনো দায়িত্ব ছিল না। আমাকে অকুলপাথারে ফেলে দিব্যি পালিয়ে গেল কাপুরুষের মতো। মুক্ত স্বাধীন জীবনী যদি ওর চাই, তবে আমাকে ওর সাথে জোড়াল কেন? আমি তো ওকে খাঁচায় পুরতে চাইনি, শুধু একসাথে সুখী হতে চেয়েছিলাম।
তবে কেন এই প্রহসন? আমার পুরো পৃথিবীর সাথে লড়াই করে ওর হাত ধরেছিলাম, ও আমার সেই দায়িত্বটুকুও নিতে পারল না। এদিকে 4 মাসের বাড়ি ভাড়া বাকি, তোকে রেখে যে বাইরে কাজ করব তাও সম্ভব নয়। এর মধ্যে বাসার অন্য এক ভাড়াটিয়া পিছে পিছে ঘুরঘুর করতে থাকল। কি এক কঠিন পাথর সময় যে পার করছিলাম। অবশেষে নিরুপায় হয়ে সিদ্ধান্ত নিলাম বাড়িতে ফেরার, কোনো এক রাতের অন্ধকারে যা ছেড়ে এসেছিলাম চিরতরে। একমাত্র সম্বল গলার চেইনটা বাড়িওয়ালা চাচাকে দিয়ে আবারও ফিরে এলাম নীরে। কিন্তু সে নীর তো আর আগের মতো নেই, আমূল বদলে গেছে। একটু পরে অন্বেষা ডায়েরি বন্ধ করল। ঘড়ির কাঁটা জানান দিল রাত 3:19। পরের দিন অফিসে যেতে চাইলে ঘুমাতে হবে এখনই। কিন্তু সহসা ঘুম এলো না। অতসীর মায়ের জন্য এত কষ্ট হতে লাগল যে চোখ ঝাপসা হল। অতসীর সাথে ওর কতটা মিল, পার্থক্য শুধু ওর বাবা ওর মাকে ফেলে চলে গেছে আর ওর ক্ষেত্রে মা যখন বাবাকে রেখে চলে গিয়েছিল তখন বাবারও কি এরকম কষ্ট হয়েছে? মায়ের প্রতি ওর অভিমান আরও গাঢ় হল। কখনো না দেখা অতসী আর ওর মায়ের অনুভূতি যেন ও খুব কাছ থেকে অনুভব করল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরোল। 18। কোনো এক খোলা প্রান্তরে আবিদ দাঁড়িয়ে আছে, চারপাশে শুনশান নীরবতা। আচমকা অতসী ওর সামনে এসে দাঁড়াল, ওর কপাল বেয়ে রক্ত পড়ছে। বলতে লাগল, সেদিন ফেলে কেন চলে গেলে? তুমি না গেলে হয়তো আমি বেঁচে থাকতাম। কেন আমার হাতটা ধরলে না সেদিন? প্রতিটি কথা অনেকবার করে প্রতিধ্বনিত হতে থাকল। চোখের জল গড়িয়ে পড়ল, কিন্তু জলের পরিবর্তে যেন রক্তবিন্দু ঝরছে। আবিদ হাত বাড়িয়ে ধরতে চেষ্টা করছে কিন্তু পারছে না। অস্থির বোধ করল ও। ডাকছে অতসীকে, কিন্তু অতসী ততক্ষণে মিলিয়ে গেছে। ঘুম ভেঙে গেল আবিদের, ধরফরিয়ে উঠে বসল। প্রায় 1.5 দশক চলে গেলেও এই দুঃস্বপ্ন আজও পিছু ছাড়েনি ওর। হয়তো এই জীবনে আর মুক্তি নেই সে দুঃস্বপ্ন থেকে। পানি খেল ঢকঢক করে। ডায়েরির খোঁজ করতেই মনে পড়ল অন্বেষাকে দিয়েছে সেটা। প্রতিদিনের অভ্যাস ডায়েরির পাতাগুলোয় একবার হাত বুলানো। হাজার হলেও অতসীর হাতের ছোঁয়া লেগে আছে তাতে। অন্য কেউ শুনলে নিতান্ত পাগলামি বা ছেলেমানুষই ভাবতে পারে, কিন্তু এটা ওর একান্ত গহীনের অনুভূতি। বারান্দায় বসল ও, আকাশে আজ চাঁদ নেই। অমাবস্যা কিনা ওর জানা নেই। তবে ওর মনে হলো ওর ভেতরটাও আজকের আকাশের মতো আধারে ঢাকা। ভেতরটা জ্বলে পুড়ে অঙ্গার হয়ে গেছে, কিছুই আর অবশিষ্ট নেই তাতে। বাইরে কাঠিন্যের খোলসে আবৃত থাকলেও ভেতরে ভেতরে একটা অসহায় ভেঙে পড়া মানুষও। বরাবরের মতো সেরাতেও আর ঘুম নামল না চোখের পাতায়। প্রায় প্রতিদিনই দুঃস্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যায়, এরপর হাজার সাধাসাধিতেও ঘুমকুমারি আর আবিদের চোখে ভর করে না। একেবারে ভোরের দিকে ঘুমায় ও। সুন্দর সকালটা তাই আর খুব একটা দেখতে পায় না এখন। আজ খুব ইচ্ছে হলো সূর্যাস্ত দেখার। ইস, কতদিন দেখা হয় না। না, ভুল হলো হয়তো, কিছুদিন আগে দেখেছিল, অনেক বছর পর। জার্নালিস্ট মেয়েটার সাথে কথা বলতে বলতে ভোর হয়ে গিয়েছিল প্রায়। কিন্তু সেদিন সেই সৌন্দর্য উপভোগ করার মতো মনের অবস্থা ছিল না। মেয়েটার নামটা যেন কি ছিল? কিছুক্ষণ ভাবতেই মনে পড়ল, অন্বেষা। কি আশ্চর্য! নামটা মনে করতে এত কষ্ট হলো কেন? বয়স কি তবে বেড়ে যাচ্ছে, বুড়িয়ে যাচ্ছে নাকি? 41 বছর তো খুব একটা বেশি বয়স নয়। তবে মেয়েটা দারুণ ইন্টারেস্টিং, খুব নাছোড়বান্দা। কিছুটে খোপাটে ভাব আছে মনে হয়। নিজের মনেই হেসে ফেলল ও। সবসময়কার মেকি হাসি নয়, একেবারে মন থেকে উঠে এলো তা। বহু বছর পর মন থেকে হাসল।
ভাবল ছাদে যাবে কিনা, দোটানা পিছু ফেলে উঠে এল ছাদে। এখনো অন্ধকার কাটেনি ঠিকঠাক, চমৎকার আলো আধারি চারপাশে। সোহান বেলা করে ঘুম থেকে উঠে। দারোয়ান, শেফ আর মালি এখনো উঠেনি। কখন উঠে তাও অজানা আবিদের। ভোরের হিমশীতল বাতাস লাগছে গায়ে, কি বিশুদ্ধ ফুরফুরে বাতাস। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড কথাটা আবিদের একেবারে অর্থহীন মনে হয়, অন্তত ওর ক্ষেত্রে। অর্থহীনই তো, নইলে প্রায় 15 বছর ধরে দৃষ্টিসীমায় তো দূর পৃথিবীতেই যে নেই, সে এতগুলো বছর ধরে ওর মনে একেবারে আসন গেড়ে বসে আছে কি করে। আজও সমান দহনে পুড়িয়ে যাচ্ছে ওকে। শেষ বিদায়ের দিন ওকে জড়িয়ে ধরে আকুল হয়ে কেঁদেছিল অতসী, কি ব্যাকুল অনুনয় ছিল বিয়ে করার। ছেলেমানুষই আবেগ ভেবে কেন ও এড়িয়ে গেল? কতটা অসহায় হয়ে ওকে এতটা মরিয়া হয়ে চেয়েছিল। ভাবতেই ভেতরটা হুহু করে উঠে। আবিদকে এতটা স্বার্থপর ভেবেছিল অতসী? যদি নাই ভাবে তবে ওর সাথে ঘটে যাওয়া ঘটনা ওকে জানালো না কেন? আবিদের কাছে ভালোবাসার চাইতে ওর স্বপ্ন নিশ্চয়ই বড় ছিল না। আক্ষেপে ক্ষয় যায় ভেতরটা। সূর্য উকি ঝুঁকি মারছে তখন, কি সুন্দর সোনালি আভা ফুটে উঠেছে চারপাশে। বিশাল জায়গা জুড়ে এই বাসাটা, যার বেশিরভাগ জুড়েই রয়েছে গাছপালা, নানান প্রজাতির গাছ। চারপাশে সবুজের সমারোহ। অনেকদিন পর এরকম একটা সুন্দর সকাল এলো ওর জীবনে। এখনো বসন্ত, বিদায় নেবে অবশ্য দ্রুতই। গ্রীষ্ম আসতে 21 দিন বাকি। দেশের শীর্ষস্থানীয় একটি ম্যাগাজিনের বৈশাখী সংখ্যায় ওর লেখা চেয়ে 2 দিন পরপরই ফোন করছেন প্রকাশক সাহেব। কিন্তু আবিদ কিছুতেই লিখতে পারছিল না, 2-1 লাইন লিখে সেটা নিজেরই ভালো লাগে না। আবার নতুন করে শুরু করে। আগ্রহই হারিয়ে ফেলেছে যেন। রাইটার্স ব্লক? না, সেরকম নয়। আজ আগ্রহ বোধ করছে, হয়তো লিখতে পারবে। দ্রুত পা চালিয়ে লাইব্রেরি ঘরে নেমে আসে। বসে যায় লিখতে। কিছুক্ষণ ভেবে ভেবে 1-2 লাইন লিখতেই বাকিটা দৌড়াতে দৌড়াতে আসতে লাগল কলমের ডগায়। নিজেকে ভুলে ডুবে গেল লেখায়। 19 অন্বেষার আজ একটা লাইভ ছিল। সংবাদপত্রগুলো এখন নিজেদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে লাইভ শো নিয়ে ব্যস্ত। আজ একজন সেলিব্রিটির ইন্টারভিউ নিল ও। শুরু হয়েছিল 7:30টায়, 8:15তে শো শেষ করে বাসায় ফিরতে ফিরতে 9টা। বাসায় ফিরতেই বাবা হাসিমুখে জিজ্ঞেস করলেন, তোকে খুব ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যুদ্ধ জয় করে ফিরলি? আর বলো না, আজ সারাদিন প্রচণ্ড ব্যস্ত ছিলাম। ঘুরে ঘুরে মরেছি শুধু। কিছুক্ষণ ইতস্তত করে বললেন, তোর মা ফোন করেছিল, তুই নাকি ফোন ধরছিস না? ব্যাগ থেকে ফোনটা বের করে দেখল 11টা মিস কল। শোয়ের সময় ওর নিজের ফোন সাইলেন্ট করে রাখে বরাবরই। ওই সময়ই ফোন করেছিলেন উনি। পরে আর ফোন চেক করা হয়নি। কিছু বলল না অন্বেষা, ক্লান্তি ভালোভাবেই পেয়ে বসেছে আজ। বাবা কেমন যেন উসখুস করছেন, আশ্চর্য, বাবা তো কখনো এমন করেন না। কিছু বলবে, বাবা? এবার যেন কাচুমাচু ভঙ্গিটা বেড়ে গেলে, হ্যাঁ রে আনিকা বলছিল ও তোকে নিয়ে ঢাকার বাইরে কোথাও যেতে চায়। তোর সাথে কিছুটা টাইম স্পেন্ড করতে চায়। তুই নাকি রাজি হচ্ছিস না? অন্বেষা একে ক্লান্ত, তার উপর এই কথা শুনে মেজাজ সপ্তমে চড়েছে। কি ভাবেন উনি নিজেকে? উনি চাইলে সারা জীবনই আমাদের সাথে কাটাতে পারতেন। তখন তো উনি সেটা চাননি। চলে গেলেন নিজের সুবিধার কথা চিন্তা করে। এখন কেন পিছে পড়েছেন? উনার সঙ্গ যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল সে সময় তাকে পাইনি, এখন আর আমার তার সঙ্গ প্রয়োজন নেই।
মেজাজ না হারিয়ে ভীষণ শীতল গলায় কথাগুলো বলল ও। বাবাও চোখ নামিয়ে নিলেন। নিজের রুমে গিয়ে বাইরের জামা বদলে ফ্রেশ হয়ে নিজেকে ধাতস্থ করে বের হল। বাবার মুখ থমথমে, পেপার নাড়াচাড়া করছেন, বোঝাই যাচ্ছে পড়ছেন না উনি। ওকে আসতে দেখেও কোনো প্রকার হেলদোল নেই। বুঝতে পারল কষ্ট পেয়েছেন, কিন্তু এখানে ওর দোষটা কোথায়? বাবার পাশে বসে বলল, বাবা, তুমি মন খারাপ করেছ আমার কথায়? বাবা চোখ তুলে মেয়ের দিকে তাকালেন, মেঘ কিছুটা কমেছে মনে হচ্ছে। না, রাগ করিনি। খাবি না? অন্বেষা আর কথা বাড়ায় না, খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেলে বাবা আরও কষ্ট পাবেন। তাই খাওয়া পর্ব শুরু হল। খাবার শেষ করে বাবার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে উঠে এলো। একটা প্রশ্ন উদয় হল মনে, বাবা কি এখনো মাকে ভালোবাসেন? কি জানি, হয়তো বাসেন, হয়তো না। অতসীর ডায়েরিটা নিয়ে বিছানায় গা এলিয়ে দিল। ডায়েরির পাতা থেকে, আশফাক নিরুদ্দেশ হবার পর চলে এলাম তোর নানা বাড়িতে। নিজের বাড়ি বলতে আর সাহস হল না। যে মানুষগুলোকে উপেক্ষা করে চলে গিয়েছিলাম, শেষ পর্যন্ত তাদেরকেই ভরসা করলাম। কিন্তু লোকগুলো বদলে গেছে আমূল। বাবা তো আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছেন, এসেছি অবধি কোনো কথাই বলেননি। অভিমানের কাঁটা হয়তো বেশিই বিঁধেছে। আমার প্রতি সবার আচরণে মনে হতো আমি ভিনগ্রহের কোনো আগন্তুক। কেউ ঠিকঠাক কথা বলতো না, এমনকি মাও না। এসব নিয়ে ভীষণ কষ্ট হলেও প্রস্তুত ছিলাম এর জন্য। যাই হোক, মাথায় উপর ঠাঁই তো পাওয়া গেছে। যার হাত ধরে ঘর ছেড়েছিলাম, সে তো আমাকে মাঝ সমুদ্রে ফেলে চলে গেছে। কয়েক মাস যাবার পর দেখলাম, সবাই বিয়ে নিয়ে কথা বলছে। আমার আবারও বিয়ে দিতে চাইছে। তোকে আঁকড়ে ধরলাম। আমি কিছুতেই পারব না। শেষমেশ সরাসরি প্রস্তাব এলো আমার কাছে। বাবা উনার ঘরে আমাকে ডেকে পাঠালেন। যেতেই তার পাশে বসতে বললেন, কতদিন পরে বাবা কথা বলছেন আমার সাথে। মন ঠিকই জানে কঠিন কিছুই হবে। শোন, একবার ভুল করেছিস। এবার আমাদের কথাটা শোন। এভাবে থাকা যায় না। সামনে আগানোর চিন্তা কর এবার। ঠান্ডা গলায় কথা বলছেন বাবা। কিন্তু আমার তো ডিভোর্স হয়নি। বিয়ে না করার অজুহাত খুঁজে বললাম। বাবা একটা খাম আমাকে ধরিয়ে দিলেন। খামের উপরে আমার নাম লেখা। মুখ খোলা, বাবা পড়েছেন বুঝলাম। কাপা কাপা হাতে ভেতরের কাগজটা বের করলাম। ডিভোর্স পেপার। শেষ যে ক্ষীণ আশা ছিল ওর ফিরে আসার, তাও শেষ। চোখ থেকে পানি গড়াতে লাগলো গাল বেয়ে। বাবা পরম স্নেহে আমার মাথায় হাত বুলালেন। দেখ, তোর সামনে পুরো জীবন পড়ে আছে। নতুন করে শুরু কর। অতসীকে রেখে আমার পক্ষে বিয়ে করা সম্ভব নয়, বাবা। ভাঙ্গা গলায় বলেছিলাম। আমি আর তোর মা বুড়ো হয়ে গেছি। তোর ভাইদের নিজেদের সংসার হয়েছে। তাই ঠিক করেছি কোনো নিঃসন্তান দম্পতিকে দত্তক দিয়ে দেব। অতসী ভালো থাকবে। আমার অন্তরাত্মা কেঁপে উঠেছিল, অথচ বাবা কি অবলীলায় কথাটা বলে দিলেন। আমি সব ছিন্ন করে নিষেধাজ্ঞা অমান্য করে পালিয়ে গিয়ে যে ভুল করেছিলাম, তার জন্য এত বড় শাস্তি। এত কঠিন শাস্তি। পাশে মা বসেছিলেন পুতুলের মতো, শুধু চোখে পানি ছিল। শোন, তুই আমার সন্তান। তোকে পানিতে ফেলে দেব না। রাজি হয়ে যা। আর এটাতে সিগনেচার করে দে। আমি সেটা হাতে নিয়ে আতিপাতি করে খুঁজছিলাম কোনো ঠিকানা লেখা আছে কিনা। কিন্তু একটা উকিলের ঠিকানা ছাড়া কিচ্ছু নেই। শুধু একটা চিরকুট, 5টা শব্দ শুধু তাতে। সাইন করে দিও। ভালো থেকো।
আর কিচ্ছু নেই। এটা ওরই লেখা, আমি খুব ভালো করে চিনি এই লেখা। যেটুকু আবেগ ছিল ওর প্রতি তা নিমেষে উবে গেল। ওর জন্য জন্ম নিল সম্পূর্ণ বিপরীত এক অনুভূতি, ঘৃণা। শুনেছিলাম ভালোবাসা আর ঘৃণার বাস নাকি পাশাপাশি হয়, একটা কমে গেলেই অপরটা জায়গা করে নেয়। এই কথার সত্যতা সেদিন জানলাম, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। বাবা কলম বাড়িয়ে দিলেন, আমি দৃঢ়চিত্তে স্বাক্ষর করলাম তাতে। এবার আর হাত কাঁপল না, একদমই না। আমার কথা, আমার মেয়ের কথা যার ভাবনায় নেই, যে দায়িত্ব এড়ানোর জন্য কাপুরুষের মতো পালিয়ে যায়, সে ঘৃণারও যোগ্য নয়। শুধু করুণা করা যায় তাকে। চলবে।